ব্যাপারটা হচ্ছে আমাদের এই সংগ্রামটা, আমাদের এই বিপ্লবটা, আমাদের আন্দোলনটা সফল হলেও আমরা এখনও ব্যর্থ। আমাদের আন্দোলন সফল হলেও আমরা এখনও ব্যর্থ। কারণ এখানে মাথা চলে গেলেও মাথাবিহীন সবই এখানে আছে। মাথাবিহীন আমাদের দেশে সবই আছে, শুধু মাথাটা নেই। ওকে, এইভাবে একটা দেশ কখনো চলতে পারে না। এইভাবে সচিবালয়টা কি? সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র এবং সচিবালয় হচ্ছে হার্টবিট, একটা দেশের হার্টবিট সচিবালয়, একটা দেশের মেরুদণ্ড সচিবালয়। এখানে হাসিনার জয় হয়েছে, সারা বাংলাদেশ আবার পরাজয় হয়েছে। এটা হাসিনার জয়। কারণ কি? সচিবালয়ের মতো জায়গায় যদি এমন দুর্ঘটনা ঘটতে পারে, হাসিনা এখন হাসছে আর আমরা কাঁদছি। আমি আসার সময় দেখছি প্রশাসন আড্ডা করছে, সচিবালয়ের সামনে এত বড় ঘটনা ঘটে গেছে। আমি আসছি এর থেকে পুরান ঢাকা থেকে, ঘুম থেকে উঠে দেখে এই ঘটনা ঘটেছে। আমি উদযাপন তো পড়ি নাই। এটা আমার হৃদয়, এটা আমার হৃৎপিণ্ড। দেশপ্রেম কারে বলে? এটা দেশপ্রেম বলে? দেশপ্রেম বলে না। আন্দোলনের আগে এক ধরনের মুখ ধরেছিল, এক ধরনের মুখোশ ধরেছিল, এখন তারা ক্ষমতায় যেয়ে আরেক ধরনের মুখোশ ধরেছে। কিভাবে ধরেছে? মানুষ ক্ষমতা গেলে সব পরিবর্তন হয়ে যায়। এই সচিবালয়ে যারা আছেন, আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটাও যোগ্য না। প্রধান উপদেষ্টা ছাড়া বাকি একটাও যোগ্য না। আমরা এই 2 থেকে 3 মাস দেখে এসেছি, তাদের কথাবার্তা, আচার আমার মনে হয়েছে তারা শুধু উপদেষ্টা না, তারা শেখ হাসিনার বি টিম, এ টিম, তারা আওয়ামী লীগের বি টিম। কারণটা কি? আমাদের দেখতে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা আসেন, সে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বৃহত্তম বড় দল। তা সে কিভাবে সে বলেন? দেশের 2000 মানুষের যেখানে 2000 ছাত্ররা খুন হলো, তার বিচার না পর্যন্ত হলো, তিনি বললেন যে আওয়ামী লীগের দেশের সবচেয়ে বড় দল, ওই দলের দেশ থেকে বিলীন হতে পারে না, তাদের সুসংগঠিত করেন। কেন বলে? এই কথা বলে সাহস পায় কিভাবে? এটা কি কোনো হলো? তিনি তো জানেন না তিনি কোন আন্দোলনে ছিলেন, তিনি কোন সংগ্রামে ছিলেন, তিনি কোন আন্দোলনে ছিলেন, কোন প্রোগ্রামে তিনি ছিলেন। তিনি কি বানালো? কে বানালো ওনাকে উপদেষ্টা? কে বানালো? কে বানালো ওনাকে উপদেষ্টা? আমি মনে করি এখানে বাইরের লোক ঢুকতে পারেন, ভিতরের লোক ঢুকতে পারেন। আমরা এতটুকু জানি যে প্রথম আলোর সাংবাদিক ছিলেন রেজাওয়ানা, তিনি ঢুকেছিলেন প্রথম আলো ঢুকে এখানে গোপন নথি চুরি করেছিল, সেটার জন্য তাকে ধরেছিল। কে রেজাওয়ানা এখানে কিভাবে ঢুকলো? রেজাওয়ানার মতো আরো লোক তো ঢুকতে পারে। আমি শুধু এখানকার লোক কেন দায়ী করব? এটা ইম্পসিবল, এটা অসম্ভব কিছু না। বাইরের লোক ঢুকতে পারে, সাইলেন্ট ভাইয়া, বাইরের লোক ঢুকতে পারে, প্রমাণ আছে। কারণ এর আগে রেজাওয়ানা ঢুকেছিলেন, রেজাওয়ানা ঢুকে ইন্ডিয়ার সাথে, চীনের সাথে এবং রাশিয়ার সাথে আমাদের যে ভ্যাকসিনের জন্য, আমাদের করোনা ভ্যাকসিনের জন্য যে করেছিলেন, সেই সময়কার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী সেই সময়কার নামটা ভুলে গেলাম, সেই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে হচ্ছে যে আমাদের দেশে আমরা রাশিয়া এবং চীনের সাথে যে ভ্যাকসিনের চুক্তি করেছি, এই চুক্তির নথি রেজাওয়ানা চুরি করেছিলেন। তাহলে একটা সচিবালয় কিভাবে ঢুকলো? এই দেশের একজন সন্তান হিসেবে বলতে চাই যে এখানে যে আগুন লেগেছে, এটা আমাদের দেশের সকল মানুষের, 18 কোটি মানুষের অন্তরে আগুন লেগেছে। এখানে কিছু মানুষ দোসর, যারা দেশে থাকে, দেশেরটা খায়, দেশের হাওয়া বাতাস খেয়েও তারা দেশকে ভালোবাসে না। যারা দেশের দোসর, টাকার বিনিময়ে তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এখানে সর্বশ্রেণী, যে কোনো শ্রেণী বলেন, ছাত্র, যুব সমাজ, রিক্সাওয়ালা, যেই সবার অবদান ছিল। অনেকভাবে আমরা জানবো যে এই গুলির সামনেও অনেক রিক্সাওয়ালা, বিভিন্ন পেশার মানুষ নেমে এসেছে রাস্তায়, একমাত্র ছাত্রদের দেশের স্বার্থে, যে এই ফেসিস্টটাকে কীভাবে সরানো যায়। এই জন্য এখন আমরা বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের পরে যেই সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যাদের মাধ্যমে এই গণ অভ্যুত্থান হলো, এর মধ্যে বিশাল একটা অবদান ছিল ছাত্রদের, ছাত্র সমাজের। এই সরকার উপদেষ্টাদের গঠন করার সময় ছাত্রদের কোনো উপস্থিতি সেখানে ছিল না, তাদের থেকে কোনো কথা নেওয়া হয় নাই। এবং এই পুরা বাংলাদেশের যে 18 কোটি মানুষ, এদের থেকে বিশেষ করে যারা প্রবাসে আছে, তাদের যে একটা অনুদান, তাদের যে একটা অবদান, এটা কখনোই ভুলার নয়। প্রত্যেক শ্রেণী আজকে আমরা নির্যাতিত হচ্ছি একমাত্র কিছু সামান্য অসৎ লোকের কারণে, যে
16-17 বছর যে ফেসিস্ট ছিল তারা এই দেশের সর্বমহলের সর্বশ্রেণীর লোকের উপর জুলুম করেছে, বিশেষ করে জামাত। হ্যাঁ, এই অগ্নিকাণ্ডটা হচ্ছে, এই অগ্নিকাণ্ডটার পিছনে আমি বলবো যে বর্তমানে আওয়ামী লীগ সরকারকে দায়ী করলে হবে না, যারা ফেসিস্ট ছিল। এদের সাথে যারা বর্তমানে উপদেষ্টা আছেন সবই তাদের দোষর। তারা যে ধরনের অপকর্ম করেছে 16-17 বছর, তাদেরকে আইনের আওতায় একজনকে আনা হয় নাই। দেখেন যে তো ক্যান্টনমেন্টে 600-700 জনের মতো লোক ছিল যারা আশ্রয় ছিল এবং তারা এখনও নিরাপদ, তাদেরকে অনেকে বর্ডার পার করে বাহিরে পাঠানো হয়েছে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে যারা অবস্থানরত আছে, ছাত্রলীগ বলেন, যুবলীগ, বিভিন্ন দলের, তাদের দোষর, তারা একজন আইনের আওতায় আসে নাই, তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করা হচ্ছে না, বরঞ্চ যারা এর প্রতিবাদ করে তারা বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনার সম্মুখীন হচ্ছে। এবং আমি বলতে চাচ্ছি যে এই আমি বলবো উপদেষ্টা আছে, যারা বিএনপির উপরস্থ লোক আছে, বেশিরভাগই ধরা যায় যে তারা আওয়ামী লীগদের কাছে টাকার বিনিময়ে ধরা যায় যে বিক্রি হওয়ার মতো, কারণ তাদের সাথে আওয়ামী লীগদের উঠা বসা। তারা আওয়ামী লীগরা এত 16-17 বছর যে এত দুষ করছে, এত গণহত্যা চালাইছে, গুণ খুমের সাথে এত জড়িত ছিল, তারা এগুলো মুখ দিয়ে বলে না। তারা শুধু নির্বাচন, আরে নির্বাচন দিয়ে তো দেশ উন্নত হয় না। দেশ উন্নত হয় দেশের, এখানে উপদেষ্টাও বলেন, যারা আওয়ামী লীগের দোষর আছে, সচিব আছে, বিভিন্ন কর্ম আছে, উচ্চপদস্থ লোক আছে, এই 16 যারা কর্মরত ছিল, এবং বিএনপির উপরস্থ যারা নাকি বর্তমানে ধরা যায় যে তাদের দোষর, তারাও এর সাথে, কারণ তাহলে এত সাহস তারা পায় না। এই 4-5 মাসে একজনকেও আইনের আওতায় আনা হয় নাই, বরঞ্চ বিএনপির লোকেরা অনেক সমাবেশ করে, কিন্তু এরকম কোনো সমাবেশ করে নাই, জামাতের লোকেরা এমন কোনো সমাবেশ করে নাই যে যার মাধ্যমে যারা নাকি 16-17 বছরে এত গণহত্যা, গুণ খুনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাহলে একটা দেশ, যারা নাকি অপরাধী তাদেরকে যদি বিচার না করা হয়, তাহলে দেশকে কিভাবে আমরা একটা সুশীল দেশ দেখতে পাবো? অবশ্যই নির্বাচন হবে, আবার সেই জুলুম কায়েম হবে। এখানে গণতন্ত্র বলতে আমি গণতন্ত্র বুঝি না, এখানে একটা জুলুমতন্ত্র। কারণ গণতন্ত্র তো এটাই যে যেখানে নির্বিচারে সবাই নিজের অধিকার পাবে, নিজের অধিকার ব্যক্ত করতে পারবে এবং রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার সাথে চলতে পারবে। এটা হচ্ছে না, মানুষ ঠিকমতো ভোট দিতে পারছে না, সবাই সবার অধিকার পাচ্ছে না। শিক্ষার মধ্যে সর্বক্ষেত্রে আমরা দেখছি যে একটা অবহেলার শিকার কিছু সমাজ, যারা নাকি উচ্চপদস্থ, তারাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর বাকি সমস্ত শ্রেণীর লোকেরা আজকে জুলুমের শিকার হচ্ছে। এ